ইন্দোনেশিয়ার গভীর অরণ্যের মধ্যে লুকিয়ে আছে এক রহস্যময় জেলখানা, এক ভয়ঙ্কর জায়গা যা মানুষ শুধু নাম শুনেই ভয় পায়। জেলটার সম্পর্কে একটা গুঞ্জন রয়েছে। বলা হয়ে থাকে এখানে যারা প্রবেশ করে তাদের মধ্যে কেউই ফিরে আসে না। এর কারণ জেলের ভেতরে এক আইসোলেশন সেল। কয়েদিরাও জানে এই আইসোলেশন সেলে একবার যে প্রবেশ করে তাকে আর কোনোদিনই দেখা যায় না। ঘটনা হচ্ছে ভিনি নামের এক মেয়ে। তার হৃদয়ে চাপা কষ্ট। তার ছোট বোন নিখোঁজ হয়েছিল সেই একই জেল থেকে। তবে এবার নিজের জীবনকে বাজি রেখে ড্রাগ ডিলারের আসামি সেজে এই জেলে প্রবেশ করেছে। আদৌ কি এই জেল কেবল মানুষের পাপের ঠিকানা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা ভিনির কল্পনারও বাইরে? বলছিলাম 2024 সালের ইন্দোনেশিয়ান হরর থ্রিলার সিনেমা বাংসাল আইসোলাসির কথা। তাছাড়া হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং ঘটনা শুরু করা যাক। ঘটনা শুরু হয় এক আইসোলেটেড সেল থেকে। ভয় ও আতঙ্কে জমে আছে রাতনা নামের একটি মেয়ে। কোনো এক কিছুর ভয়ে সে জেল থেকে পালানোর চেষ্টা করছিল। পেছনে হঠাৎ করে সে এক অশরীরে আত্মাকে দেখতে পায়। সেখানেই এই মেয়েটা মারা যায়। পরবর্তীতে আমাদের দেখানো হয় এক ফিমেল প্রিজন বাসটা যাচ্ছে রাতু আদিল নামের এক জেলখানায়। এই জেলখানা শুধুমাত্র মহিলাদের জন্য। বাস থেকে সব কয়েদিরা নামে। তাদের মধ্যে বেশিরভাগই ছিল খুনের আসামি, এমনকি কয়েকজন ডাকাতির সাথেও যুক্ত ছিল। তাদের মধ্যেই একজন, যার নাম ভিনি। তার ওপর যেই কেস রয়েছে সেটা হচ্ছে ড্রাগ রিলেটেড ক্রাইম। একে একে তাদের সবাইকে জেলের ভেতরে নিয়ে যাওয়া হয়। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস তাদের সবাইকে দেওয়া হয়। ওয়ার্ডেন তাদের সবাইকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন তারা জেলখানার আইন কানুন মেনে চলে এবং প্রত্যেকেই যেন শান্তিপূর্ণভাবে জেলে বসবাস করে এবং কোনো ঝামেলা সৃষ্টি যেন না করে। এর পরবর্তীতে তাদের সবাইকে নিজ নিজ সেলে পাঠিয়ে দেয়। ভিনিও তার নিজের সেলে এসে পৌঁছায়, যেখানে সে ইমা নামের এক প্রিজনারকে দেখে। সে কিছুটা পাগলের মতো আচরণ করছে। পাশ থেকে তার সেলমেট তাকে জানায় এই মহিলা আগে থেকেই একটু পাগল। সে জানায় আমার নাম ইয়ান্তি, এবং ভিনি তার সাথে পরিচয় হয়। সেখানেই ইয়ান্তি বলছিল তোমার জেলরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করাটা উচিত, কেননা এখানে শুধুমাত্র আমরা 2 জন। অন্যান্য সেলে তো আরও 4 থেকে 5 জন বেশি থাকে। এই সেলটাতে বেশ আরামদায়কভাবেই তুমি কাটিয়ে দিতে পারবে। এরপর তারা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে যায়। সেখানে কিছু পুরনো কয়েদি আসে। তাদের মধ্যে একজনকে দেখে ভিনি ইয়ান্তির কাছে প্রশ্ন করে এই মহিলাটা কে? তৎক্ষণাৎ ইয়ান্তি তাকে চুপ করে থাকতে বলে। আসলে এই কয়েদির নাম হচ্ছে বেলা। এই জেলখানার মধ্যে তার কথায় সবাই ওঠানামা করে, এমনকি কেউ তার সাথে ঝগড়া অবধি করতে চায় না। সেখানে সুরি নামক এক নতুন কয়েদি আসে। জেলখানায় আজ তার প্রথম দিনে এসে এমনভাবে বসের মতো আচরণ করার চেষ্টা করছে যেন সব কিছু ওর নিয়ন্ত্রণে। হঠাৎ তার সামনে বেলা এসে হাজির। তাকে দেখে সেখানে সে ঘাড় বাঁকিয়ে কথা বলছে। পাশে থাকা এক কয়েদির প্লেট নিয়ে তাকে উধুম মার। প্রথম দিনেই ভিনি সেখানে এসে তার পথের বাধা হয়ে দাঁড়ায়। বেলাকে থামাতে গেলে তার গলা চেপে ধরে। তখনই সেখানে ওয়ার্ড বয় এসে তাদের ঝগড়া থামায়। এমনকি ওয়ার্ড বয়রাও বেলাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তাকে বেশি কোনো কিছু বলে না। গণ্ডগোল শেষে ভিনি এবং ইয়ান্তি তাদের কক্ষে ফিরে আসে। তাকে সোজা সাপটা জানিয়ে দেয় এখানকার সবচেয়ে ভয়ানক মহিলা হচ্ছে এই বেলা। তার সাথে কোনো গণ্ডগোলে জড়িও না। ভিনি জানায় আমি যদি তাকে না থামাতাম তাহলে সে ওই মেয়েটাকে মেরেই ফেলত। তবে ইয়ান্তি তাকে স্ট্রিক্টলি বেলার সাথে কোনো ঝামেলায় না জড়াতে বলে। এতে করে তোমার নিজেরই ভালো, কেননা এর আগে কয়েকজন আসামি মারা গেছে। কিউরিয়াস হয়ে ভিনি তার কাছে জানতে চায় কারা কারা মারা গেছে। এর উত্তরে ইয়ান্তি তাকে কিছুই জানায় না এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা পাশে থাকা সেল থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসছে। ইয়ান্তি তখন গভীর ঘুম থেকে জাগিয়ে তাকে জিজ্ঞাসা করে বাহির থেকে কান্নার আওয়াজ আসছে। বিষয়টাকে সে সাধারণভাবে নিতে বলে। সে জানায় প্রায় সময় এরকম শব্দ শোনা যায়। কাল সকালে এই বিষয়টা দেখা যাবে। অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। না চাইতেও ভিনির এখন কিছু করার নেই, কারণ সে একা গিয়ে কিছুই চেক করতে পারবে না। তাই সেদিনকার মতো সে ঘুমিয়ে পড়ে। তবে মাঝরাতে হঠাৎ করে সেলের দরজা নিজে নিজেই খুলে যায়। এই ঘটনা দেখে ভিনি হতবাক হয়ে যায়।
কেননা সেলের দরজা বাহির থেকে বন্ধ ছিল। তবে এটা কে খুলল? নিজেকে ভিনি আর আটকে রাখতে পারল না। অবশেষে বাইরে যায় চেক করার জন্য আসলে সমস্যাটা কোথায়। সে দেখতে পায় একটা মেয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেলে অপর প্রান্তে থাকা মেয়েটা তার দিকে ঘুরে তাকায়। এই দেখে তার ঘুম ভেঙে যায়। আসলে সেটা একটা তার দুঃস্বপ্ন ছিল। ভিনির এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তার বোনের মৃত্যুর কারণ জানা। আসলে সে কোনো ক্রাইম করেনি, বলা যায় সে নিজ ইচ্ছেতেই এই জেলে এসেছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, শুরুতে আমরা যেই রাত্না নামের মেয়েটিকে দেখেছি সেই হচ্ছে ভিনির বোন। ভয়ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলে ইয়ান্তি তাকে জিজ্ঞাসা করে কোনো দুঃস্বপ্ন দেখেছ কিনা। সে জানায় হ্যাঁ দেখেছে। স্বপ্নের কথা বর্ণনা করতে গেলে গার্ড এসে তাদেরকে জানায় বাইরে যেতে। আজ যেহেতু ভিনির এই জেলে প্রথম দিন, তাই ইয়ান্তি তাকে একে একে এই জেলের সম্পর্কে বলা শুরু করে। ইয়ান্তি জানায় ওই যে সামনে যে লোকটা দেখছ তার নাম হচ্ছে ফারহান। এখানকার খুবই রাগী একজন ওয়ার্ডেন। সে এখানকার চিফ জেলরের অনেক অনুগত। তারা দুজন খুবই পাষাণ হৃদয়ের মানুষ। এরা দুজন কারো প্রতি বিন্দু পরিমাণের মায়া দেখায় না। আরও বলে, ওই যে দুজন মহিলা ওয়ার্ডেন দেখছো না, এরা হচ্ছে 1 নম্বরের ঘুষখোর। যে যত বেশি টাকা দিতে পারবে তাকেই তারা ভালো সার্ভিস দিয়ে থাকে। যদি এদের কেউ টাকা না দেয় তাহলে তাদের সাথে এরা খুবই জুলুম করে থাকে। তাছাড়া আদিত নামের নতুন একজন ওয়ার্ডেন এসেছে। এখনও অবধি সে কারো প্রতি অন্যায় বা বাজে ব্যবহার করেনি। এমনও হতে পারে 1-2 বছর পর এও অন্যান্যদের মতো হয়ে যাবে। আদিত সেখানে এসে ভিনিকে জানায় তার ডক্টরের কাছে যেতে হবে। ইয়ান্তি জানায় ডক্টর খুবই ভালো একজন মানুষ, তার সাথে কি দেখা করে আসো। ডক্টর সেখানে নিজের পরিচয় দেয়, তার নাম হচ্ছে রুডিয়া, এবং ভিনিকে জিজ্ঞাসা করে তার প্রথম দিন কেমন কাটলো। ভিনির কাছে কোনো উত্তর নেই। সেখানে একটা ফর্ম দেওয়া হয় ভিনিকে। ভিনি জানায় এটা কি কোনো সাইকোলজিক্যাল টেস্ট। সে জানায় যেহেতু তুমি এখানে প্রথম এসেছো তাই তোমার বিষয়ে জানতে একটু আগ্রহী ছিলাম। ভিনি তাকে গতকাল রাতের ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে জানায়, ও ওই আইসোলেশন সেলের কথা বলছো, প্রায় সময় ওখান থেকে আওয়াজ আসে। আইসোলেশন সেল নিয়ে অনেকের মনেই গুজব রয়েছে। কয়েদিরা মানে সেখানে অশরীরী আত্মা আছে এবং সেখানে নাকি কিছু প্যারানর্মাল ঘটনাও ঘটেছে। তবে আমি এইসবে বিশ্বাস করি না। আসলে সেই জায়গাটা এমনিতেও ভয়ানক, কেননা সেখানে বিশেষ কয়েদিদের বন্দি রাখা হয়। ডক্টরের সাথে কথা শেষে ইয়ান্তির কাছে এসে পৌঁছায়। ডক্টর রুডিয়ার সম্বন্ধে জানতে চাইলে ইয়ান্তি জানায় ডক্টর রুডিয়া খুবই ভালো একজন মানুষ। এখানকার সবাইকে সে মায়ের মতোই যত্ন করে। ভিনি তাকে কৌতূহল নিয়ে প্রশ্ন করে এই আইসোলেশন সেলটা কি। এর উত্তরে ইয়ান্তি তাকে জানায় সেই জায়গার নাম নিও না, আইসোলেশন সেল আমাদের সেলের পাশেই। তাকে ধীর গলায় জানায় সেই জায়গাটা অভিশপ্ত, এমনকি গতকাল রাতেও নাকি সেখানে একটা স্যাক্রিফাইস হয়েছে। তাদের সামনে ওয়ার্ডেন আদিতে সে হাজির হয়। সে জানায় ভিনিকে তার সাথে যেতে হবে। সে জানতে চাইলে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আদিত জানায় তাকে কিচেনে নিয়ে যাচ্ছে, যেন সে মিস সেকারকে কিচেনে হেল্প করতে পারে। মিস সেকার হচ্ছে এখানকার সিনিয়র প্রিজনার, যে কিনা অনেক আগে থেকেই রান্নাঘরে কাজ করে। সেখানে আদিত আসল কথায় আসে। ধীর গলায় তাকে বলে, মিস সেকার তোমার বোন রত্নার খুবই কাছাকাছি ছিল। হয়তোবা তোমার বোনের সম্বন্ধে কোনো তথ্য তার কাছ থেকে পেতে পারো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে আদিত কিভাবে রত্নার বিষয় জানে। তাছাড়া সে ভিনির উদ্দেশ্য সম্পর্কেও জানে কিভাবে। আদিত জানায় সাইমন তাকে পাঠিয়েছে যেন তাকে সে সাহায্য করতে পারে। আসল ঘটনা হচ্ছে ভিনির বোন রত্না যখন মারা যায় তখন সে একজন লয়ারের সাথে পরিচয় হয় এবং তাকে জোরপূর্বকভাবে রিকোয়েস্ট করে যে কোনোভাবে তাকে সেই জেলে বন্দি করতে। সে তার বোনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চায় এবং এই লয়ারের নামই হচ্ছে সাইমন, যে কিনা আদিতকে সেখানে পাঠিয়েছে ভিনিকে সাহায্য করার জন্য। এই কারণেই আদিত সেখানকার অন্যান্য ওয়ার্ডেনদের থেকে একেবারে আলাদা। আদিতের আসল উদ্দেশ্য হচ্ছে ভিনিকে সাহায্য করা এবং পরবর্তীতে মিস সেকারের সাথে ভিনির পরিচয় করিয়ে দেয়। সেকার এবং ভিনি মিলে সেখানকার রান্না সামলে নেয়। যখন খাবার পরিবেশন করা হচ্ছিল, বেলা এসে সেখানে হাজির হয় এবং সে জানায় তার আরও খাবার প্রয়োজন। ভিনি জানায় প্রত্যেকেই সমান খাবার পাবে, কেউই বেশি বা কম পাবে না। এক নাগারে বেলা তার দিকে তাকিয়েই আছে। সেকার তাড়াহুড়ো করে বেলাকে এক্সট্রা খাবার দিয়ে দেয়, কেননা সে এখানে কোনো ঝামেলা চাচ্ছে না।
ভিনি তার নিজের খাবার নিতে গেলে সেকার তার প্লেটের মধ্যে ভেজিটেবল দিয়ে দেয়। আসলে ভিনি সবজি একেবারে পছন্দ করে না। ভিনিকে সে জানায় সে একটা মেয়ের কথা মনে করিয়ে দিল। সে মেয়েটাকে সে অনেক ভালোবাসত। আসলে সে ভিনির বোন রত্নার কথা বলছে। ভিনি তাকে সাইডে নিয়ে গিয়ে জানায় সে রত্নার বড় বোন এবং সে জানতে চায় রত্নার সাথে কি হয়েছিল। সেকার তাকে জানায় মেয়েটা বড়ই ভালো ছিল। রত্না এখানে কোনো ক্রাইম করে আসেনি, বরং আমার মনে হয় তাকে কোনো কিছুতে ফাঁসিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। ভিনি তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা জানতে চায়, কিন্তু সেকার তাকে জানায় এখন বলা যাবে না, দেয়ালেরও কান আছে। পরের দিন সকালে তাকে নির্জনে একাকী কথাগুলো বলবে। অন্যদিকে দুইজন প্রিজনারের সাথে বেলা ঝগড়া করছে। ভিনি তাদের মাঝে এসে বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে বেলা তার গলা চেপে ধরে। সময় মতো সেখানে ওয়ার্ডেন চলে আসলে তাদের মাঝে ঝগড়া থেমে যায়, কিন্তু স্পষ্ট বেলার চোখে এখন ভিনি পড়ে গেছে। এবং ভিনি যেই দুইটা মেয়েকে বাঁচিয়েছে তাদের নাম হচ্ছে ইয়েতি এবং জেন। তারা ভিনির কাছে ধন্যবাদ জানায় বেলার হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য। সেদিন রাতে মিস সেকার কিচেনটা গোছাচ্ছিল, ঠিক তখনই দুজন প্রিজনার এসে তাকে নির্মমভাবে সেখানে হত্যা করে। পরের দিন সকালবেলা ভিনি তার বোনের সম্বন্ধে জানতে মিস সেকারকে খোঁজা শুরু করে, কিন্তু তাকে জেলে কোথাও পাওয়া যাচ্ছে না। বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লে সে গিয়ে আদিতকে এই খবরটা জানায়। আদিতও জানায় সেও তাকে সকাল থেকে খুঁজে পাচ্ছে না এবং সে ভিনিকে আরও সতর্ক থাকার আদেশ দেয়। অন্যদিকে ওয়ার্ডেন ফারহান ইয়েতির সাথে কথা বলছে। ইয়েতি তাকে ঘুষ দেয় এবং তাকে জানায় জেনের সাথে যেন তাকে এক সেলেই শিফট করা হয়। অন্যদিকে ভিনির সেলমেট ইয়ান্তি তাকে জানায় সে যেন বেলার থেকে দূরে দূরেই থাকে, তার সাথে যেন কোনো ঝামেলায় না জড়ায়। হঠাৎ করে ভিনির নজর গিয়ে পড়ে ইমার মাথায় পরিহিত ক্লিপের ওপর গিয়ে। কিছুক্ষণ ভেবেচিন্তে তার মনে পড়ে যায় তার ছোট বোনকে জন্মদিনে এই ক্লিপটা উপহার দিয়েছিল। যখন তাকে গিয়ে জিজ্ঞাসা করে, সেখান থেকে ইমা চিৎকার দিয়ে পালিয়ে যায়। আসলে ইমাকে এর আগে আইসোলেশন সেলে পাঠানো হয়েছিল, কিন্তু কোনো একভাবে সেখান থেকে সে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। তবে ইয়ান্তিও জানে না কিভাবে সেখান থেকে সে বেঁচে ফিরল। ভিনি তার কাছ থেকে জানতে চাইলে যে সেখানে তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল, তার উত্তরে ইয়ান্তি জানায় মিউটিলেশনের জন্য। এর মানে দাঁড়ায় ইমাকে আইসোলেশন সেলে নিয়ে যাওয়া হয়েছিল তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার জন্য। অন্যদিকে ফারহান সততা নিয়ে ইয়েতির কাছ থেকে নেওয়া টাকাগুলো চিফ জেইলর হারমানের কাছে দিয়ে দেয়। সে জানায় এই কয় টাকা দিয়ে কিছুই হবে না। তাদের কথোপকথন থেকে বোঝা যায় তারা কাউকে হত্যা করার প্ল্যান করছে। অন্যদিকে ভিনি আদিতের সাথে দেখা করে জানতে পারে মিস সেকারকে এখনও অবধি কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ভিনি ইমার সাথে গিয়ে কথা বলে। ইমা তাকে দেখেই চিৎকার করা শুরু করে, তবে ভিনি তাকে জানায় সে রত্নার বোন। এই বলে তাকে শান্ত করে। যখন সে জানতে পারে সে রত্নার বোন, তখন তাকে জড়িয়ে ধরে, কারণ রত্নাকে সে অনেক ভালোবাসত। ভিনি তাকে জানায় সে তার বোনের সম্পর্কে জানতে এসেছে। আসলে রত্নার সাথে কি হয়েছে তার কাছ থেকে জানা যায় আসল ঘটনা। রত্না এবং ইমা হেঁটে যাচ্ছিল। সেদিন রত্না তার হেয়ার ক্লিপটা তাকে উপহার দেয়। যাওয়ার পথে বেলার সাথে তার ধাক্কা লাগে। সেখানে বেলা তাকে নৃশংসভাবে আঘাত করে। তাদের চেঁচামেচি শুনে চিফ জেইলর ওয়ার্ডেন সেখানে এসে উপস্থিত হয়। মহিলা ওয়ার্ডেনদেরকে আদেশ দেয় তাদের দুজনকে আইসোলেশন সেলে নিয়ে যেতে। এমা জানায় সব দোষ ছিল বেলার, কিন্তু তবুও তাদের দুজনকেই আইসোলেশন সেলে পাঠানো হয়। সেখান থেকে এমা বেঁচে ফিরলেও রত্নার সাথে কি ঘটে তা সে নিজেও জানে না। অন্যদিকে ফারহান ইয়েতির কাছ থেকে টাকা নেওয়ার পরেও তাকে সে ধোঁকা দেয়। তার সাথে সে বেইমানি করে এবং ইয়েতিকে বেলার হাতে তুলে দেয়। সেখানে বেলা ইয়েতিকে টর্চার করা শুরু করে। গতকাল রাতের বেইমানির কারণে সকালবেলা ইয়েতি ক্ষিপ্ত হয়ে ফারহানের কলারে এসে ধরে। ক্ষিপ্ত হয়ে ইয়েতি তাকে বলে, তুই আসলে একটা জারজের বাচ্চা, টাকা নিয়ে কাজ কেন করিসনি? ফারহান ক্ষিপ্ত হয়ে তাকে মারতে থাকে। তার চুলে ধরে তাকে বলছিল, তোর কি মনে হয় এতটুকু টাকা দিয়ে কি তুই এই জেলখানা কিনে নিয়েছিস? সকাল থেকে জেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ইয়েতি তার কাছে জিজ্ঞাসা করে জেনের কথা। ফারহান ইয়েতিকে মারতে মারতে আইসোলেশন সেলে এনে ফেলে দেয়। ইয়েতি এতটাই ক্ষিপ্ত ছিল যে নিজের শরীরে নিজেই কামড়ে কামড়ে আঘাত করছে। হঠাৎ যখন মহিলা ওয়ার্ডেন তাকে খাবার দিতে আসে,
সেখানে ইয়েতি কামড়ে তার কান ছিঁড়ে ফেলে এবং সেখানেই অতিরিক্ত ব্লাড লসের কারণে ইয়েতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাছাড়া এই আইসোলেশন সেলের পেছনে কোনো না কোনো এক রহস্য রয়েছে। পরের দিন ভিনিকে রুডিয়া সেশনের জন্য ডাক দেয়। রুডিয়ার ভাষ্যমতে ইয়েতি এবং জেনের মৃত্যুর কারণ হচ্ছে ভিনি, কেননা ভিনির জন্যই বেলার সাথে তাদের দুজনের ঝগড়া লেগেছিল। ভিনি ক্ষিপ্ত হয়ে রুডিয়াকে বলে, এখানে ঘটে যাওয়া কাজগুলো সম্পর্কে আপনারা কিভাবে এতটা কেয়ারলেস হতে পারেন? এখানের কয়েদিরা একে অপরকে নির্যাতন করে, ওয়ার্ডেনরাও ঘুষ খায়, এমনকি যার উপর টর্চার করা হয় তাকেও আইসোলেশন সেলে পাঠিয়ে দেন। এত সব বিষয় দেখার পরেও আপনারা চুপ থাকেন কি করে? এইসবের কারণে রুডিয়া ভিনির কাছে ক্ষমা চায়। সে জানায় জেলখানাটা এভাবেই চলে, আমি শুধু এতটুকুই চাই জেলখানার পরিবেশটা শান্তিপূর্ণ থাকুক। ভিনি সেখানে কিছুটা হতাশ, কেননা তার প্রশ্নের উত্তরটা সঠিক মতো পায়নি। সেখানে এক মুহূর্ত না থেকে উঠে গিয়ে চলে যায় আদিতের সাথে দেখা করতে। এখন সে কট্টরভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে। সে জানায় যেভাবেই হোক সে আইসোলেশন সেলে যেতে চায়। এই কাজটা সম্পন্ন করার জন্য ভিনি আদিতের কাছে সাহায্য চায়, কিন্তু আদিত জানায় এখানে তার অতটাও অ্যাক্সেস নেই। ভিনির মাথায় এক আইডিয়া চাপে যে আসলে এই জেলখানাতে বেলার সাথে যারই ঝামেলা হয় তাকেই আইসোলেশন সেলে বন্দি করা হয়। ভিনি পরিকল্পনা করে নেয় এবার সে বেলার সাথে ঝামেলায় জড়াবে। অন্যদিকে ফারহান বেলাকে চিফ জেলর হারমানের কাছে নিয়ে যায়। হারমান বেলাকে দিয়ে কিছু কাজ করাতে চায় এবং জানা যায় জেলের ভেতর যেই সব কুকীর্তি রয়েছে সব কিছুই হারমানের নির্দেশেই হয়। ঘটনা হচ্ছে বেলার একটা মাত্রই মেয়ে। চিফ জেলর হারমান বেলাকে সবসময় ব্ল্যাকমেইল করে এবং তাকে দিয়ে জেলের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। হারমান জানায় যদি সে তার কথা অনুযায়ী না চলে তাহলে তার মেয়েকে বাইরে ক্ষতি করবে। এখন বেলা তার কথা শুনতে বাধ্য। হারমান এটাও জানায় ভিনি কিছুদিন যাবৎ জেলের ভেতর একটু বেশি বাড়াবাড়ি করছে, তাকে যে করেই হোক থামাতে হবে, না হয় এমনকি তারা নিজেরাও বিপদে পড়ে যাবে। বোঝা যায় ভিনির প্ল্যান সম্পর্কে আগে থেকেই হারমান অবগত, তবে এখানে তাদের আসল উদ্দেশ্য কী তা একটু পরই জানা যাবে। অন্যদিকে ভিনি আইসোলেশন সেলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আদিত্যাকে জানায় তুমি যদি আইসোলেশন সেলে যাও তাহলে এমনও হতে পারে তুমি নাও ফিরে আসতে পারো। এভাবে করে তোমার বোনের মৃত্যুর কারণটাও বাইরে প্রকাশ পাবে না, রত্নার মতোই তোমার কেসটাও অমীমাংসিতই রয়ে যাবে। কিন্তু ভিনি মৃত্যুকে একদমই ভয় পায় না। সেখানে তার লয়ার সাইমনের কথা মনে পড়ে। সাইমন তাকে বলেছিল যে এই সেলে যারা মারা যায় তাদের সবার পোস্টমর্টেম প্রাইভেটলি করা হয়। প্রত্যেকের মৃত্যুর কারণ হিসেবে পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় সবাই নিজেকে নিজেই হত্যা করেছে। তবে বিষয়টা একেবারে ভিত্তিহীন, কেননা ভিনি মনে করে তার বোন কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। যেই কথা সেই কাজ। ভিনি একটা ধারালো চাকু নিয়ে চলে যায় কিচেন রুমে। বেলা সেখানে বসে খাবার খাচ্ছিল। কোনো কথা না বলেই গিয়ে সোজা চাকু তার হাতে ঢুকিয়ে দেয়। বেলার সেলমেট এসে ভিনির সাথে ধস্তাধস্তি করছিল। সেই মুহূর্তে বেলা যখন ভিনিকে চাকু নিয়ে আঘাত করতে আসে ভুলবশত সে তার সেলমেটকেই চাকু ঢুকিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গার্ড এসে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং ভিনিকে সেই আইসোলেশন সেলে পাঠিয়ে দেয়। ভিনি ঠিক যেমনটা চেয়েছিল তার সাথে ঠিক তেমনই ঘটে। সে চেয়েছিল আইসোলেশন সেলে যে কোনোভাবে প্রবেশ করতে এবং একটু পর গার্ড এসে তাকে খাবার দিয়ে যায়। তৃপ্তি সহকারে খাবার খেলে হঠাৎ করে তার মাথা কেন যেন ঘোরানো শুরু করে। হয়তো তার খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। হঠাৎ করেই সে এক অবয়বকে সেখানে দেখতে পায়। অবশেষে তাকে চমকে দিয়ে সেখানে হাজির হয় ইয়ান্তি। তবে প্রশ্ন একটা, এত ইজিলি সে এই সেলের ভেতরে কিভাবে আসলো? এবং এই বিষয়টা সে তার নিজের মুখেই ক্লিয়ার করে দেয়। আসলে সে নিজেও এই জেলের ভেতর সমস্ত অপকর্মের সাথে মিলিত রয়েছে এবং ভিনির খাবারের মধ্যে তারা এলএসডি ড্রাগ মিশিয়ে দিয়েছে। এর ফলে সেখানে সে হ্যালুসিনেট করা শুরু করে। ইয়ান্তি জানায় সে নিজেই তার বোন রত্নাকে হত্যা করেছিল, এমনকি সেকার এবং ইয়েতিকে সে নিজের হাতেই হত্যা করেছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই গেমের আসল খেলোয়াড় হচ্ছে ফারহান এবং হারমান। তাছাড়া বেলা শুধুমাত্র একটা দাবার গুটি। সবাই ভাবত বেলা এই জেলখানার মধ্যে সবচেয়ে ভয়ানক একজন কয়েদি, কিন্তু আসল বিপদ আর কেউই নয়, ইয়ান্তি নিজেই। আসলে ঘটনা হচ্ছে এই আইসোলেশন সেলের মধ্যে কয়েদিদের ড্রাগস দেওয়া হতো,
যার ফলে তারা হ্যালুসিনেট করে বিভিন্ন ভূত প্রেত দেখত। এলএসডি দেওয়ার পর জেল কর্তৃপক্ষ সবাই মিলে সেই কয়েদিকে হত্যা করত। মাথায় প্রশ্ন ঢুকতে পারে, তাদের হত্যা করেই বা কী লাভ? এখানে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে, যাদেরকে তারা হত্যা করত তাদের অর্গানসগুলো তারা ব্ল্যাক মার্কেটে সেল করত। অনেক বছর হয়ে গেছে তারা সবাই মিলে এই কাজের সাথে যুক্ত। কিডনি, হৃৎপিণ্ড এবং দেহের প্রয়োজনীয় অংশবিশেষ বিক্রি করে তারা টাকা কামাতো। ভিনিকে অতিমাত্রায় ড্রাগস দিয়ে সেখানে হত্যা করার প্রচেষ্টা চলছিল, কিন্তু সেখানে ভিনি উল্টো ইয়ান্তিকেই সেই ইনজেকশন দিয়ে দেয়, যার ফলে ইয়ান্তি সেখানেই মারা যায়। ভিনি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে হাসপাতালে বেলা অজ্ঞান হয়ে পড়ে আছে। একটু পরেই তার দেহ থেকে কিডনি বের করা হবে। তবে তাদের সেই প্ল্যান বাস্তবায়ন হলো না। হঠাৎ করে বেলা সেখানে জেগে ওঠে এবং তাদের সবাইকে আঘাত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে জেলের মধ্যে সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে ভিনি সেল থেকে পালিয়ে গেছে। তবে ফারহান হঠাৎ করে ভিনিকে খুঁজে পেলে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করার চেষ্টা করে। সঠিক মুহূর্তে এমা এসে ভিনিকে বাঁচিয়ে নেয়। তবে ফারহান সেখানে এমাকে হত্যা করে। ভিনির সাথে সে একই কাজ করতে গেলে এবার পেছন থেকে আদিত এসে তাকে স্ট্যাব করে বসে এবং ভিনিকে সেখানে সে বাঁচিয়ে নেয়। আদিত জানায় তারা দুজন এখান থেকে বাঁচতে পারবে, তবে তাদের দুজনকে একজনই বাঁচাতে পারবে, সে হচ্ছে তাদের লয়ার সাইমন। তবে এর আগে তাকে কল করে জানাতে হবে। কিন্তু এই জেলের মধ্যে শুধুমাত্র দুই জায়গায় টেলিফোন আছে, প্রথমত হারমানের কাছে আর দ্বিতীয়ত হচ্ছে ডক্টর রুডিয়ার অফিসে। ভিনি সেখানে আদিতকে জানিয়ে দেয় এখানে ইল্লিগাল অর্গান ট্রাফিকিং হয়। এই সমস্ত কথা জানতে পেরে আদিত সেখানে ক্ষিপ্ত হয়ে যায়। এখন বিশ্বস্ত মানুষ একজনই, সে হচ্ছে ডক্টর রুডিয়া। তাই তাকে ডক্টর রুডিয়ার অফিসে নিয়ে যাওয়া হয়। তবে যাওয়ার পথে সেখানে হঠাৎ হারমান সেখানে চলে আসলে আদিত তাকে পালাতে বলে। অন্যদিকে বেলা সমস্ত কয়েদিদেরকে আজাদ করে দেয়। এর ফলে পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে। ভিনি সেখানে রুডিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে এবং টেলিফোনে সাইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ভিনিকে শান্ত করার জন্য রুডিয়া তাকে পানি দেয়। পানিটা খেলে ভিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। আসলে রুডিয়াও এদের সাথে জড়িত। উপরে উপরে সে নিজেকে ভালো মানুষ হিসেবে মানুষের কাছে প্রদর্শিত করে। পরবর্তীতে অজ্ঞান থেকে জাগ্রত হলে ভিনি রুডিয়াকে তার সামনে দেখতে পায়। রুডিয়ার পাশেই দাঁড়িয়ে আছে হারমান, তার পা দুটো শক্ত করে চেপে ধরে। আশ্চর্যজনক টুইস্ট হচ্ছে, হারমান এবং রুডিয়া তারা দুজন স্বামী স্ত্রী। পৈশাচিক এক হাসি নিয়ে রুডি তাকে বলে, আমি আগে থেকেই জানতাম তুমি এখানে আসবে তোমার বোনের মৃত্যুর খোঁজ নিতে, এবং এই কারণেই আগে থেকেই তোমার মৃত্যুর সম্পর্কে আমি ভেবে রেখেছিলাম। তখনই হঠাৎ করে সেই কক্ষে লাইট চলে যায়। এই কাজটা হচ্ছে আদিতের। পেছন থেকে এসে সে হারমানকে সেখানেই মেরে ফেলে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ভিনি তারই ইনজেকশন রুডিয়ার শরীরের ভেতরেই প্রবেশ করিয়ে দেয়। এর ফলে রুডিয়া সেখানে ভয়ানক অবয়বগুলো দেখছিল। আসলে এটা সেই এলএসডি ড্রাগেরই একটা সাইড ইফেক্ট। পরবর্তীতে সম্পূর্ণ জেলখানায় আগুন লেগে যায় এবং সেখান থেকে আদিত এবং ভিনি কোনো মতে বেঁচে ফিরে। পরিবেশ গরম হওয়াতে সব কয়েদিরা মিলে গার্ডদেরকে মেরে সেখান থেকে পালাতে চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে স্পেশাল ফোর্স এসে হাজির হয় এবং তাদের সবাইকে আটকিয়ে ফেলে। সেই ঘটনার প্রায় 6 মাস হয়ে গেছে। জানানো হয় সেই আইসোলেশন সেল চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। হারমান সহ সেখানকার যারা যারা অর্গান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত ছিল তারা সবাই মারা গেছে। এর ফলে ভিনি খুবই খুশি ছিল, কেননা সে তার বোনকে ন্যায় বিচার দিতে পেরেছে। এর পরবর্তীতে দেখা যায় ভিনি এবং আদিত মিলে বেলার মেয়েকে সেই জেলখানায় নিয়ে আসে এবং তার সাথে তার মেয়ের সাক্ষাৎ করায়। বেলা তার মেয়েকে দেখে সেখানে আনন্দে কান্না করতে থাকে। তবে আসল টুইস্ট এখানেই রয়েছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে লয়ার সাইমনকে দেখানো হয়, যে কিনা কারো সাথে ফোনে কথা বলছে এবং সে জানায় হারম্যান এবং তার ওয়াইফ রুডিয়া মারা গেছে। এখন তাদের রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার। বাংসাল আইসোলাসি আবারও পুনরায় চালু করো এবং মুভি এখানেই শেষ হয়। বোঝা যায় আসল মাস্টার মাইন্ড আর কেউই নয়, বরং লয়ার সাইমন। তবে প্রশ্ন একটা, সব কিছু জানার পরেও সে কেন ইচ্ছে করে ভিনিকে সেই জেলে পাঠায়? আমার থিওরি অনুযায়ী আসলে
সাইমন কিছুটা ভয় পেয়ে গিয়েছিল ভিনির প্রতিভা দেখে, কেননা সে তার বোনের মৃত্যুর কারণ খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি সে চিন্তাও করে ফেলেছে সে জেলে যাবেই। এখন যেভাবেই হোক না কেন সে জেলে প্রবেশ করবেই, এবং চান্স ছিল তাদের সমস্ত রহস্য উন্মোচন হয়ে যাবে। রহস্য তো উন্মোচন হয়ে গেছেই, তবে এর মাঝে আসল মাস্টার মাইন্ড সাইমন এর থেকে নিজেকে দূরে সরিয়ে কৌশল মতো বেঁচে যায় এবং ফাঁসিয়ে দেয় হারমান এবং তার ওয়াইফকে। এবং এবার সে আবারও সেই বাংসাল আইসোলাসি পুনরায় চালু করতে যাবে। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া কিছুদিন আগে আমার চ্যানেলে সিচিন 7 মুভিটি এক্সপ্লেন করা হয়েছে। হাড়হিম করা টার্কিশ হরর মুভি দেখতে উপরের ভাসমান ভিডিওতে ক্লিক করুন। তাছাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।